আহারে, একলা মানুষ এতগুলা টাকা কেমনে গুনবা? ললো পানি খাও। আহারে একটু আরে জামাই, আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আবার কোলাকুলি করতে আসছি। আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়া করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই? আপনি কইছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনা নেবেন না। এখন আবার কোন মুখে জামাই বলতে আসছেন? লজ্জা করে না? আসলে হয়েছে কি জামাই বাবাজি, আমরা কোনো মানুষই না, আমরা মানুষের বাচ্চাই না, মানুষের জাতি না। আমরা যদি মানুষ হইতাম না, তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। শ্বশুর আর শাশুড়িকে মাপ করে দাও। মাফ করে দাও। তোমার শ্বশুরের অবস্থা ভালো না। ডাক্তার বলছে যখন মরে যাইবো। আহারে, আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। এই দেখ, আমি কান্দা বন্ধ করেন। হে বাসলিকের মরলে কিন্তু আমার কি যায় আসছে? আমি আপনাকে মাফ করতে পারব না। আপনারা কত খারাপ। বিয়ার পরে আমরা বাইসে আছি না মরে আছি, আপনার মেয়েটা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন? মাঝখানে আমি কত অসুস্থ হয়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম। তখন সে আমারে বলছিল যে এই ফকিনের পুত্রে 10,000 কেন, 10 টাকাও দিব না। একটা কথা আছে না, যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে। হয়েছে কি জামাই জানো, আমি নিজে তো ফকিন্নির পুত, তুমি এত বড় ঘরের সন্তান, তোমারও ফকিন্নির পুত পাচ্ছি। আরে কি অন্যায়টা করছি। আচ্ছা জামাই, তুমি না আমার কাছে 10,000 টাকা দাস চাইছিলা? এই দাঁড়াও, এই লো 1,00,000 টাকা। হ্যাঁ দিতেছি দিতেছি, এটা আর ফেরত দিতে হইব না, উপহার, স্মৃতি উপহার। তুমি আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দাও বাবাজি, বাবাজি মাফ করে দাও। সো তুমি 10,000 টাকা চাইছিলা, 1,00,000 টাকা দিছে। ও না, আব্বা আমার উপর রাগ করে থাকো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এত খুশি হইতেছো কেন? আমি থাকি টাকার সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলায় কত খুশি। মনে আছে আম্মাজান, আমার বন্ধু আক্কাস বিয়ার পরে তার শ্বশুর বাড়ি থেকে একটা টাচ মোবাইল গিফট পাইছিল। আমি কত আশা করে আমার শাশুড়ির কাছে একটা টাচ মোবাইল চাইছিলাম। আমার কি কইছিলেন আপনি? যে ফকিন্নির পুত, তোর লগে তো সামনাসামনি মানুষ কথা কয় না, তুই আবার ফোন করে কথা কবি কার লগে? ও বাবজি বাবজি, কি মনে করছো? এই কথা আমি ভুলে গেছি? আমি ভুলে যাই না বাবা, আমি এখনো মনে রাখছি। আল্লাহ গো আল্লাহ, কেমনে আমি তোমার মুখের পরে এই কথাটা বললাম? চাইছো একটা টাচ মোবাইল, সেইটা আমি কেমনে তোমার মুখের পরে না কইরা দিলাম? এই কথা মনে করে বাজান রে, কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দুই চোখের মতো আমি এক করতে পারি নাই। খালি কাঁদছি আর কাঁদছি, আর চিন্তা করছি কখন ভোর হইব, আমি মার্কেটে গিয়া তোমার জন্য একটা টাচ মোবাইল কিনব। এই যে বাসা, এই যে দেখো, একদম সুন্দর করে খুললা খেললা নিয়ে আসছি। এই যে টাচ মোবাইল দেখছো, অন্ত মোবাইলে পাইছো, একটু রাগ কমছে না? কেমনে রাগ কমবো? বিয়ার পরে এখন পর্যন্ত তোমার বাপ মায়ের জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে আমার একটু জামাই আপ্যায়ন করছে? করে নাই। তাই আমার রাগও কমবো না। ঠিক আছে জামাই, তুমি কাইলকাই আমাদের বাড়িতে যাইবা, তারপরে তুমি যা খাইতে চাও সব কিছু তোমার খাও, দরকার হলে আমি নিজে রান্না করুম। এহ, আমি এখন কইছি দেখে অহন দাওয়াত দিতেছে, তার আগে তো কর নাই। ভুল হয়ে গেছে জামাই বাবাজি, আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, সব কিছু গুলাই ফেলছি। কোনটা রেখা কোনটা যে আগে কমু সেইটাই ভাবতেছি। শোনো জামাই বাবাজি, কালকাই কিন্তু আমাকে বাড়িতে যাইবা, তুমি আমাকে বাড়িতে দাও। কি হলো, চুপ করে আসো কেন? না, যাবো না। জামাই বাবাজি, এই কথা কই আমাকে মনে কষ্ট দিও না, এখন এত কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে বাড়িতে কালকে না যাও, তাইলে আমরা এই বাড়িতে থাইকা হরতাল ধর্মঘট করবো। হ্যাঁ, যতদিন না তুমি আমাদের বাড়িতে যাইতে রাজি নাও, ততদিন আমরা অনশন করুম, না খাইয়ে থাকুম। আরে কি কর না কর, এই বয়সে না খেয়ে থাকলে বাঁচবেন না মরবেন, তা ঠিক আছে। আচ্ছা যাক গে, না খেয়ে থাকানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে গেলাম, যাবো আপনাকে বাড়িতে, দেখি কি ঘোড়ার টিমের জামাই আপ্যায়নটা করে। আরে জামাই, শেষ পর্যন্ত যে তুমি আমাকে বাড়িতে আসছো সেজন্য আমি খুব খুশি হয়েছি। জামাই বাবাজি,
তোমার পছন্দের পোলাও, মুরগির রোস্ট, ডিমের কুরমা, তারপরে হচ্ছে গরুর ভুনা, মাছ ভুনা, এই যে বেগুন ভাজি সব রান্না করছি, তুমি মন ভরে খাও বাবা। না আম্মা, আমার পছন্দের সব খাবার রান্না করতে পারেন নাই, এখানে আইটেম অনেক কম হয়েছে, কিন্তু আপনারা তো গরিব মানুষ, গরিব হওয়ার পরও যে এত কিছু চেষ্টা করছেন তাতে আমি একটু খুশি হয়েছি। ধন্যবাদ বাবাজি, তোমার যে কিছুটা হইলেও খুশি করতে পারছি সেজন্য আমি নিজেও খুশি। তা বাবাজি আর দেরি কেন, বিসমিল্লাহ কইয়া খাওন শুরু করে দাও। আমি তো আগে খাবো না, আগে খাইবো ওরা দুইজন। কেন ওরা খাইব কেন আগে? কারণ ওরা খায় চেক করে দেখবো যে খাবারের মধ্যে কোনো বিষ মিশানো আছে কিনা। হায় 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 হায়, জামাই বাবা যে এটা তুমি কি কও, খাবারের মধ্যে বিষ থাকবো কেন? এত অবাক হওয়ার কিছু নাই, বিষ মিশানোটাই স্বাভাবিক। আপনার তো গরিব ফকিন্নি, আপনার তো শত্রু নাই। আমার তো অনেক টাকা পয়সা, কারণ আমি হঠাৎ বড়লোক হয়ে গেছি। আমার অনেক শত্রু আছে, যে কোনো সময় আমার শত্রুরা আমার বিষ খায় মারা ফেলতে চাইবে। এই জন্য ওরা আগে খাইবো, খাইয়া চেক করে দেখবো যে খাবারের মধ্যে কোনো বিষ আছে কিনা। এইটা তুমি কি কইলে বাবাজি? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা তোমার খাওয়ার মধ্যে ভেজাল দেবো কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি একমাত্র টাকা ছাড়া অন্য কাউরে বিশ্বাস করি না। এই, খা দেখ। জি স্যার ভাইয়া। রিপোর্ট। স্যার ভাইয়া, রিপোর্ট খাবারের কোনো ঝামেলা নাই, আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু খাবারের লবণ একটু বেশি হয়ে গেছে। স্যার ভাইয়া, মুরগির মাংসে ঝাল একটু বেশি হয়েছে, আর মুরগিটা দেশি না, ফার্মের। ওটা কোনো সমস্যা না, ওটা আমি ম্যানেজ করে নিতেছি। আব্বা, আম্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে পারতাম রান্না করার জন্য, যদি ফার্মের মুরগির জায়গায় দেশি মুরগি দিতেন। যাই হোক, পারুল, হাত ধুয়ে দাও। কেন তুমি নিজের হাতটা নিজে ধুইতে পারতেছো না? আমার হাত ধুয়ে দিতে হবে কেন? না পারতেছি না, কারণ আমি বড় লোক। আমি বড় লোক হয়ে নিজের হাত নিজে ধুই কিভাবে? হাত কি ধোয়াই দিবা না উঠে যাবো গা? না 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 না, তাদের করো। এই, স্যার ভাইয়া, এই পানিটা মিনারেল। গায়ে রয়েছেন কে? ভাত মারেন। আল্লাহ দোহাই লাগে আমারে আর বাইরেন না, আপনি আমারে মারতেছেন কে? তোরে মার মনে চাদর করমু, হ্যাঁ? বিয়ার সময় তোর ভাই আমারে কইছিল 1 লাখ টাকা যৌতুক দেব। বিয়ার এত দিন হয়ে গেছে, টাকা কই? টাকা কই? তুই এখন যাবি তোর ভাইয়ের বাড়ি, যেমনে পারস তুই তোর ভাইয়ের কাছ থেকে আমার টাকাই না দিবি। টাকা না দিলে তোর একদম মেরে ফেলাম আমি। মাইরা ফালান আপনি আমারে, আমারে মাইরা ফালাইলেও আমি আপনার 1 টাকা হইতে দিব না। আমি খুব ভালো কইরা জানি ওই টাকা আনলে আপনি নষ্ট করবেন নেশা কইরা জুয়া খেললা। আপনি একটা নেশা করে একটা জুয়ারি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তোর, তুই আমার নেশা করছস, আমার জোয়ারি করস। আজকে তোর আমি মেরে ফেলাম, আজকে তোর আমি মেরে ফেলাম, আজকে তোর আমি মেরে ফেলাম। বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য! জামাই তার বউরে শাসন করতেছে। গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য তুমি ধরে রাখছো। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখলাম অনেকদিন পরে, খুব ভালো লাগতেছে। আলমগীর, বাড়ি থামেলা কেন? বউ যদি কোনো অন্যায় করে জামাই তো শাসন করবেই, তুমি চালাই যাও না, দেখি ভালোই লাগতেছে। আমি কোনো অন্যায় করি নাই ভাইজান, আমারে শুধু শুধু মারতেছে। তোমার কাছ থেকে টাকা এনে দেই না কেন এর জন্য? কি আলমগীর তোরে এতক্ষণ কোনো কারণ ছাড়াই মারছে, আবার টাকাও চাইছে? তা আলমগীর, তুমি জানি কত টাকা চাইছিলা? কত টাকা? আবার যে কয় টাকা দেওয়ার কথা ছিল ওই কয় টাকায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা? যদি 2 লাখ দিই কেমন হয়? খুবই ভালো হয়, দিবেন ভাই, দেন 2 লাখ টাকা দেন। তোমার দিব না, আমার পাশে যে দুজন দাঁড়ায় আছে তাকে 2 টাকা দিব। কারণ কি জানো? তারা অক্ষণ তোমারে গ্যাংনাম স্টাইলে পিটান শুরু করে দিব। তুমি তোমার বোন জামাই, তোমার গায়ে তো আমি হাত তুলতে পারি না, আর তাছাড়া আমি গরিব মাইরা হাত নষ্ট করতে চাই না। তাই ওরা পরে এখন গ্যাংনাম স্টাইলে মারবো, এমন মারবো মাইরা তোর হাড্ডি গুটি গুড়া বানায় ফেলাইবো। কি করলেন আপনি? টাকা দেওয়ার কথা কই আপনি টাকা দিতে পারেন না, এখন গুন্ডা পাঠায় না আমার উঠানে খাড়ায়া আপনি আমার হাড্ডি গুটি ভাঙবেন, আমি আপনার হাড্ডি গুটি ভাঙে আলাই দিব।
কি ব্যাপার আমি এনে এলাম কেমনে বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! যৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস। টাকা তো তুই পাবি না, উল্টা তোরে আমি জেল খাটাম না। তোরে সারা জীবন জেলে রাখার লিগে যত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করুম, কারণ টাকার আমার কোনো অভাব নাই। চল থানায় চল, আয়। ভাইজান ভাইজান আপনার পাও দুটা কই, পাও দুটা আগাই দেন ভাইজান। ভাইজান ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। হাজার বান্দির বাচ্চা! ভাইজান ভাইজান আমি আর কোনোদিন আপনার বোনের অত্যাচার করবো না, আমি আপনার বোনের গায়ে হাত তুলবো না। পাও ছাড়তে কইছি না? অত দূরের কথা ভাইজান, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাইজান। স্যার মাপ চাইলে তুই আমার বোনের কাছে মাপ চাবি, যা যা। ওই আপনার বোন, বউ 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 আমার মাফ করে দাও বউ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, না আমার মেরে বলাইবো বউ, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না বউ। গায়ে হাত তুলবেন না ভালো কথা, কিন্তু ভাইজান ও নেশা করে জুয়া খেলে তার কি হইব? তাই নাকি আলমগীর? তুমি আবার নেশাও করো? তাইলে তো তোমার থানায় যাওয়ানি লাগবো। চলো পুলিশের সাথে একটু দেখা করে এসো, আসো। নেশা কি? জোয়া কি? আজকে থেকে ভাই আমার জীবনে কোনো নেশা নাই, জোয়া নাই। এই যে আমি আপনার সামনে কাম ধরে করতেছি ভাইজান, এরপরে যদি আমি নেশা খাই আপনি আমার যেই শাস্তি দিবেন আমি মাথা হইতে নেবো ভাইজান। ঠিক আছে রাবেয়া, তোর ভাইয়ের এখন টাকার কোনো অভাব নাই, যত টাকা লাগে খরচ করুম, তোর যখন যেটা লাগে আমার ফোন করে জানাবি, বাড়িতে পাঠাই দেবো। এই বান্দির পুত লাপ্তি খাইতে বুঝছস আমি কি জিনিস, যা যা কইছস মনে থাকে যেন। আমি একটা জিনিস ভাবতেছি, আমি যে হঠাৎ বড় লোক হয়ে গেলাম, এত টাকা দিয়ে আমি কি করুম? আমিও ভাবছি তোমার কাছে তো অনেক টাকা, মাটির ঘরে থাকতে না ভালো লাগে না। তুমি বাড়ি ঘরে কাম দাও না কে? আর তোমার কেরাই কইছে আমি বাড়ি ঘরে কাম ধরতেছি না? আমি বাড়ি ঘরে কাম ধরে ফেলাইছি, 5 তলা বিল্ডিং হইব এই জায়গায়। আর 5 তলা বিল্ডিং কেরা করবো? গ্রামের মিস্ত্রি? 5 তলা বিল্ডিং করবো জাপানের এক ইঞ্জিনিয়ার অং সিং পু। ওই পু ভাই কইছে এই ডিজাইন করতে বলে 1.5 বছর সময় লাগবে। 5 তলা বিল্ডিং হইব, তার উপরে একটা সুইমিং পুল, আহা মাথার উপরে পানি নিয়ে ঘুমামু। আর এই পাশে একটা পার্ক হইব, হাতি ঘোড়া বাঘ সিংহ দৌড়াদৌড়ি করবো। আর এই পাশে কাটাতারে বেড়া দিয়ে বানামু একটা আশ্রয় কেন্দ্র। গ্রামের যে অসহায় কুত্তা বিলে আছে তারা সেখানে থাকবে। চিড়িয়াখানা, মিনি জু। জু, আমার যে কি ভালো লাগতেছে গো, আমার বিশ্বাস হয় না আমার কপালটা এত ভালো, আমি এমন ভালো একটা জামাই পাইছি, মানে বিশ্বাস করতে পারি না। আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। তোর মার গলাটা কি সুন্দর, তোমার গলাটা কেমন জানি শুন নাই। মফিজ, সকাল বিকাল গান ও শিখে। মফিজ, আর মফিজ বাড়িতে আছো না? আয় আয়। আসসালামু আলাইকুম ভাই। কি চাচা, আপনারা সবাই এত রাইতে আমার বাড়িতে? আরে এখন তো তোমার দিনের বেলায় পাওয়াই যায় না, এত ব্যস্ত থাকো, তাই আমরা রাত্রিবেলা তোমার সাথে একটু কথা বলতে আসছি, জরুরি কথা আছে তোমার সাথে। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন, টাকা পয়সা হইলে যা হয় আর কি, সময় পাই না। তখন কি কইতেছেন? সামনে বাজার কমিটির নির্বাচন, আমরা সবাই চাই তুমি এইবার বাজার কমিটির সভাপতি হইবে। কেন বাজার কমিটির সভাপতি আমি কেন? আরে তুমি হইলে সবচেয়ে টাকা পয়সার মালিক, ধনী লোক, তুমি বাজার কমিটির সভাপতি নইলো কেন হইব? আমরা আগের কমিটির সভাপতি মানি না। এটা অবশ্য ঠিক বলছেন চাচা, যেই বাজারে গিয়া সারা জীবন লাত্তি উষ্টা খাইছি, বাকি চাইও পাই নাই, সেই বাজারে আমি সভাপতি হমু, ভাবতে ভাল লাগতেছে। আব্বা, তুমি না ভাবছিলা তুমি আগামী বছর এই গ্রামের চেয়ারম্যান নির্বাচন করবা, এই গ্রামের চেয়ারম্যান হইবা? বাবা বাবা কি আছে, আমি তো অবশ্যই নির্বাচন করতেছি এবং আগামী বছর আমি চেয়ারম্যান হইতেছি। এই আশা সাইরা দাও, তুমি এই গ্রামের চেয়ারম্যান জীবনেও হইতে পারবা না। কি কস, কেন আমি এই গ্রামের চেয়ারম্যান হতে পারবো না? কারণ গ্রামের সবাই চায় মফিজ ভাই এই গ্রামের চেয়ারম্যান হবে, আর মফিজ ভাই যদি একবার তোমার বিরুদ্ধে দাঁড়ায় তুমি জীবনে পারবা চেয়ারম্যান হইতে? হায় হায় রে, আমার এতদিনের স্বপ্ন ওই গ্রামের চেয়ারম্যান হওয়া এই মফিজ্জার কারণে ভাঙ্গা চুইরা চুরমার হয়ে যাব। না 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 না, ওই মফিজ রে আমি তার আগে গ্রাম সারা কর্ম দেখা নিস। আব্বা তুমি এটা কি কইতাছো? মফিজ ভাই তো আমগো গ্রামেরই লোক, হেরে তুমি কেমনে গ্রাম সারা করো? দেখবি দেখবি, শোন, মফিজ তো একটা ফকিন্নির পুত, গরিব, চাল নাই চুলা নাই,
হঠাৎ করে রাস্তার মধ্যে সে অনেকগুলি টাকা পাইয়া গেছে। এই টাকাটা কার? এইটা তো মফিজের টাকা না। এই টাকার খবর আমি পুলিশের কাছে কয়ে দেব, আর পুলিশ আইসা এই টাকাটা জব্দ কইরা নিব। সাথে সাথে পুলিশ আরো কমু, সে 2 নম্বরই ব্যবসা করে, চোরা চালানি করে, জাল টাকা ছাপায়। তাইলে পুলিশ মফিজে বাইন্দা নিয়ে জেলে ঢুকাই দিব, আর তখন আমি হয়ে যাব এই গ্রামের চেয়ারম্যান। আব্বা, হ্যাঁ, তোমার বুদ্ধির কাছে তো শয়তানও ফেল মারে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? শয়তান তো আসলে শয়তান না, তুমিই একটা শয়তান। আর দেরি করা ঠিক হবে না, তুমি এখনই যাও আর ওই থানায় যায় মফিজ ভাই নামে বিচার দিয়ে আসো। স্যার, এই যে সেই মফিজ যার কথা আপনার আমি বলছি, এরা বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ফকিন্নির জাত ফকিন্নি। আমার বাড়িতে কাম করে খাইছে, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু টাকা পাইয়া এখন বড় লোকই ভাব ফুটাইতেছে। আসলে তো স্যার এই টাকা তার না, এটা তো জনগণের টাকা। আপনি স্যার তার ঘাড়ে ধইরা এই টাকা আদায় করেন স্যার। মাস্টার সাহেব, আপনি ঠিক বলেছেন। মফিজ, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না। এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। ঠিক আছে স্যার, আইনে দিতেছি। স্যার, আমি রাস্তায় যে টাকাগুলো পাইছিলাম সব এই ব্যাগের মধ্যে আছে। আরে এগুলো তো নকল টাকা। হ্যাঁ, এগুলো তো এফডিসি শুটিং হয় সেই টাকা। স্যার, আপনি ঠিক বলছেন, এগুলো একটাও আসল টাকা না। আমি এফডিসি থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমি রাস্তায় কোনো টাকাই পাই নাই। স্যার, অসম্ভব, সে মিথ্যা কথা বলতেছে। এইগুলা স্যার নকল টাকা দিয়া আসল টাকা লুকায় রাখছে। আপনি ধৈর্য ডলা দেন, ঠিকই আসল টাকা সুর করে বাইর করে দিব। মফিজ, এখনো তোমার সময় আছে, আসল টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। স্যার, আমি সত্যি কথা বলতেছি, আমি রাস্তায় কোনো টাকা পাই নাই। এই টাকাগুলা আমি আমার এক বন্ধুরে দিয়ে এফডিসি থেকে ভাড়া আনাইছি। আনানোর পর রাস্তায় ফালাইয়া টুকায় পাওয়ার নাটকটা করছি। তারপর স্যার আমি হঠাৎ বড়লোক হয়েছি। আসলে বড়লোক হওয়ার অভিনয় করছি। এই, তুমি কেন এত বড় মিথ্যা কথা কইছো? কেন কইছো লাখ লাখ টাকা তুমি পাইছো? বলো, কেন সাজাইছো নাটক? কারণ আব্বা, আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য। মানে? আব্বা, আমি আমার বউরে অনেক ভালোবাসি। পরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় ওরে শুধু আমার জন্যই বানাইছে। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু আমার মতো এরকম গরিব ফকিনের কাছে তো আপনারা মেয়ে বিয়ে দিবেন না। সেই জন্য আমি পারুলরে মিথ্যা কথা বলছিলাম। আমি বলছিলাম আমরা অনেক বড় লোক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা চাকর বাকর কোনো কিছুর অভাব নাই। পারুল আমার কথা বিশ্বাস করে সুখে থাকার লিগে আপনাকে কথা না শুই না পলায় আমার বিয়ে করছে। কিন্তু বিয়ার পরও যখন জানতে পারলো আমি গরিব, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই, আমি ঋণে জর্জরিত, তখন সে আমার লগে আর সংসার করতে চাইতেছিল না, আমার সাইরা চলে যেতে চাইছিল। স্যার, আমি তখন বুঝছি আমার যদি টাকা পয়সা না থাকে আমার বউ আমার লগে সংসার করবো না, আমার সাইরা চলে যাইব। আর সেই জন্য আমি এফডিসি থেকে টাকাগুলো ভাড়াই না নিজেই রাস্তায় ফালায় রাখছিলাম। আর নিজেই হঠাৎ বড়লোক হওয়ার ঘোষণা দিছিলাম গ্রামে। আমি টাকা পাইছি, বড়লোক হয়েছি শুই না, আমার বউ আর আমার ছেড়ে গেল না, আমার সংসারটা টিকে গেল। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না। আপনারা সত্যটা জানা না গেলেন যে আমি আসলে বড়লোক হই নাই, আমি গরিব ছিলাম, গরিবই আছি। তবে হঠাৎ বড়লোক হওয়ার নাটক কইরা আমি একটা জিনিস বুঝতে পারছি, জীবনের টাকা পয়সার অনেক দরকার,
টাকা থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। যার ক্ষমতা নাই তার ক্ষমতায় পড়ে, যার শরীরে শক্তি নাই সে শক্তি পায়, যে অশিক্ষিত সে শিক্ষিত হয়ে যায়। তাই আমি চিন্তা করে দেখছি আমি একদিন অনেক বড় লোক হবো, অনেক টাকা ইনকাম করুম, কিন্তু তার জন্য আমার পাশে পারুল তোমার আমি চাই। আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই। ভালোবাসার মানুষ বলতে একমাত্র তুমিই আছো। আমি সব হারাইয়া সব ছেড়ে থাকতে পারুম পারুল, কিন্তু তোমার ছাড়া আমি থাকতে পারুম না। তুমি আমার ছাইরা গেলে আমি মরে যাবো। পারুল রে, মফিজ যে তোরা এত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা ওরা ভুল বুঝছিলাম। জামাই তোরে এত ভালোবাসে যে সেই ভালোবাসা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। আসলে মা বাপ হয়ে আমরা কি চাই, তুই এমন একটা ছেলের কাছে থাক যে ছেলেটা তোরে সারা জীবন ভালোবাসবো। জামাই বাবাজি তো সেই রকমের। আমি মা হইয়া তোরে বলতেছি, মা তুই জামাই বাবাজিরে ছাইড়া যাস না। জামাইরে ছাইড়া গেলে অনেক বড় পাপ হইব, আল্লাহ তোরে মাফ করবো না রে মা। মারে, তোর আমার ঠিকই কইছে, এই জামাই ছেড়ে তুই যাইস না মা। সে যদি তোর ভরণ পোষণ দিতে না পারে, আমি কথা দিলাম আমি তোরে ভরণ পোষণ দেব। তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। তাও মা, এই জামাইরে ছেড়ে তুই যাইস না মা। আব্বা আমার কিছু লাগবে না, তোমাকে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু দরকার নেই। আমার শুধু আমার স্বামীর দরকার, কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তার ছাড়া কোনোদিন থাকতে পারবো না। যত যাই হোক, সে তো আমার স্বামী, যেমনই হোক সে আমার স্বামী। এখন থেকে আমরা যেমন আছি তেমনই থাকি। আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাবো না, খালি তুমি আমারে এমনি ভালোবাসো। তাই চলো।